প্রথমে একটু চিন্তা করে দেখো যে আইডিয়াল ডায়োড নিয়ে যখন আমরা আগে কথা বলেছি, আইডিয়াল ডায়োড জিনিসটা কি ছিল, যে একটা আইডিয়াল কেসের ব্যাপার, যে যেখানে ফরওয়ার্ড বায়াস এলে যখনই ফরওয়ার্ড বায়াস হবে, ফরওয়ার্ড বায়াসে রেজিস্ট্যান্সের ভ্যালু হয়ে যাবে 0, যেটা প্র্যাকটিক্যালি কখনোই পসিবল না। তোমরা জানো রেজিস্ট্যান্স কখনোই 0 হয় না, খুব লো হতে পারে কোন একটা ভ্যালু, কিন্তু 0 কখনো হবে না। ঠিক সিমিলারলি যখন আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে আমরা রিভার্স বায়াস বলতাম, সেখানে আমরা সবসময় বলে নিতাম একদমই ওপেন সার্কিট, ওখানে কোনো রকম কারেন্টের ফ্লো হবে না। বাট জাংশন ডায়োডে সেটাও হয় না, জাংশন ডায়োডে অল্প কিছু পরিমাণ কারেন্ট হলেও ফ্লো করে রিভার্স বায়াসের ক্ষেত্রে। সো আইডিয়াল ডায়োডটা হলো ডায়োডের বেসিক কনসেপ্টটাকে একটু বোঝার জন্য আমরা ইউজ করি, যে এখানে খুব অল্প পরিমাণের কারেন্ট, খুব অল্প পরিমাণে আমরা কারেন্ট ভোল্টেজ দিয়ে এগুলো অ্যানালাইসিস করে দেখেছি আগে। আজকে থেকে আমরা যেটা শুরু করব সেটা হলো জাংশন ডায়োড। তার মানে আমরা প্র্যাকটিক্যালি যখন ডায়োড তৈরি করি বা ডায়োডের বিহেভিয়ার নিয়ে চিন্তা করি অথবা ডায়োড নিয়ে কাজ করি, সেটার প্রপার্টিগুলো কি থাকে সেটা নিয়ে আমাদের আলোচনা শুরু হবে মিডের পর থেকে। তো প্রথমেই আমরা চলে আসি আমাদের আজকের টপিক যেখানে শুরু। এই যে আমরা প্রথমেই এই চ্যাপ্টারের টপিকগুলোর নাম আগে বলেছিলাম, যে এখানে আমরা শুরু করেছিলাম আইডিয়াল ডায়োড থেকে, আর আজকে আমরা পিএন জাংশন, অর্থাৎ যখন জাংশন হিসেবে আমরা চিন্তা করব তখন কি হবে সেটা নিয়ে আলোচনা করব। তো তোমরা সবাই জানো যে ডায়োড জিনিসটা আসলে একটা পিএন জাংশন, এটাকে আমরা চলতে কথা সবসময় ডায়োড বলি। অর্থাৎ পিএন জাংশন জিনিসটা কি, এমন একটা ডিভাইস যেখানে একটা পি টাইপ সেমিকন্ডাক্টর এবং একটা এন টাইপ সেমিকন্ডাক্টর থাকবে। পিএন জাংশনকে বলা হয় সবচেয়ে সিম্পল ইলেকট্রনিক ডিভাইস। মানে যত রকম ইলেকট্রনিক ডিভাইস নিয়ে আমরা আলোচনা করব, পিএন জাংশন হলো সবচেয়ে সিম্পল। অর্থাৎ এখানে জাস্ট একটা এন টাইপ সেমিকন্ডাক্টর আর একটা পি টাইপ সেমিকন্ডাক্টর পাশাপাশি থাকে, এটাকে আমরা বলি পিএন জাংশন বা ডায়োড। প্রথম চ্যাপ্টারে বেসিক ফিজিক্স অফ সেমিকন্ডাক্টর যখন পড়েছো, পি টাইপ সেমিকন্ডাক্টর, এন টাইপ সেমিকন্ডাক্টর কিরকম, কিভাবে সেগুলো তৈরি হয় সেগুলো নিয়েও আলোচনা হয়েছে। এখানে যেমন উদাহরণ হিসেবে দেখানো হয়েছে যে এন টাইপ সেমিকন্ডাক্টরটা এখানে পি বা ফসফরাস দিয়ে তৈরি হয়েছে, মানে এখানে ইমপিউরিটি যেটা সেটা হলো ফসফরাস। আর পি টাইপ সেমিকন্ডাক্টরটার ইমপিউরিটি হিসেবে ইউজ করা হয়েছে বোরন। এই কারণে এই ফসফরাসের যেহেতু অ্যাটমিক নাম্বার 15, তার মানে কি সবচেয়ে বাইরের শেলে 9টা ইলেকট্রন আছে, 8টা বন্ড তৈরি করার, সরি, সবচেয়ে বাইরের শেলে 5টা ইলেকট্রন আছে। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না কেন? স্ক্রিন দেখতে পাচ্ছ না? না স্যার। আচ্ছা দাঁড়াও, আমি ক্লোজ করে আবার দিচ্ছি। আবার দিলাম, দেখো তো। জি স্যার, দেখা যাচ্ছে এবার। ঠিক আছে, যেটা বলছিলাম যে এখানে আমরা এন টাইপ সেমিকন্ডাক্টরটাতে ইমপিউরিটি হিসেবে ইউজ করেছি ফসফরাস, যেখানে ফসফরাসের অ্যাটমিক নাম্বার হলো 15, সবচেয়ে বাইরে সেটা 5টা ইলেকট্রন থাকে, 4টা বন্ড তৈরি করার পর একটা ইলেকট্রন ফ্রি আছে, এই কারণে এটা এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করলো। আর এখানে পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করার জন্য আমরা ইউজ করেছি বোরন। বোরনের সব অ্যাটমিক নাম্বার হলো 5, সবচেয়ে বাইরের শেলে 3টা ইলেকট্রন থাকে। এই তিনটা বন্ড তৈরি করার পরে একটা হোল এখানে রয়ে গেছে। সো এইভাবে আমরা পি আর এন দুই রকম সেমিকন্ডাক্টর তৈরি করলাম। এইখানে যে জাংশনটা তৈরি হচ্ছে, এই জাংশনটাকে টোটালি আমরা বলবো পিএন জাংশন, যেটাকে আমরা প্র্যাকটিক্যালি বলি ডায়োড। তো ডায়োডের ক্ষেত্রে যে আমরা সিম্বলটা দেখেছিলাম, আইডিয়াল ডায়োড আর জাংশন ডায়োড সিম্বল একই থাকে, বাট এখানে যেটা করা হয় যে এই পি এর সাইডটাকে আমরা বলি অ্যানোড, যেখানে পি টাইপ সেমিকন্ডাক্টর থাকবে সেটার নাম আমরা দেই অ্যানোড, আর যে পাশে এন টাইপ এবং সেমিকন্ডাক্টর থাকবে ক্যাথোড। সেটার নাম আমরা দেই ক্যাথোড। জি স্যার। ঠিক আছে, তো এই দুটো হলো আমাদের জি দুটো স্যার। টার্মিনাল থাকে। তো আমরা প্রথমে যেটা দেখব, এই পিএন জাংশনের ইকুইলিব্রিয়ামে থাকলে কি হবে, রিভার্স বায়াসে থাকলে কি হবে, আর ফরওয়ার্ড বায়াসে থাকলে কি হবে, এই তিনটা নিয়ে আমরা আলোচনা আগে শুরু করব, তারপরে আমরা বাকি ক্যারেক্টারিস্টিকে যাব। তো প্রথমে দেখো যে পিএন জাংশন ইন ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম কথাটার মানে কি, যখন
কোন একটা পিএন জাংশনে কোথাও কোনো ভোল্টেজ বা পটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করা হচ্ছে না, অর্থাৎ এটার দুই প্রান্তের পটেনশিয়ালের ভ্যালু সেম। সাথে আরো একটা জিনিস, বাইরে থেকে আমরা কোনো এক্সট্রা ইলেকট্রন বা হোল অ্যাপ্লাই করছি না, মানে ইনজেক্ট করছি না, অর্থাৎ সেখানে যা ছিল সেটাই থাকবে, এখানে আলাদা আর কোনো কিছু দেওয়া হচ্ছে না। তো এটা হলো আমাদের পিএন জাংশনের ইকুইলিব্রিয়ামের কথা। এখানে একটু খেয়াল করে দেখো, এই জায়গাটাতে আমরা চারটা নোটেশন ইউজ করেছি। এক হলো এন এন, একটা পিএন, একটা পিপি, একটা এনপি। এই প্রথম যেটা, এই এন, এটা দিয়ে বোঝানো হচ্ছে এটা কি ইলেকট্রন নাকি হোল, কোনটার কনসেন্ট্রেশন। প্রথম এন থাকা মানে এটা ইলেকট্রনের কনসেন্ট্রেশন। আর নিচে যে ছোট করে এন দেওয়া আছে সাবস্ক্রিপ্টে, এটাকে বলা হচ্ছে কোন পাশে, যে এন এর পাশে নাকি পি এর পাশে। দেখো এখানে আমরা তাহলে এন এন বলতে বোঝাচ্ছি কনসেন্ট্রেশন অফ ইলেকট্রনস অন এন সাইড, পিএন বলতে বোঝাচ্ছি কনসেন্ট্রেশন অফ হোলস অন এন সাইড, পিপি বলতে বোঝাচ্ছি কনসেন্ট্রেশন অফ হোলস ইন পি সাইড, আর এনপি বলতে বোঝানো হচ্ছে কনসেন্ট্রেশন অফ ইলেকট্রনস অন পি সাইড। সো এই নাম কটা একটু মাথায় রাখতে হবে বা একটু বুঝে থাকতে হবে যে আমাদের কোথায় কোনটা থাকবে। এই কারণেই দেখো এন এর সাইডে ইলেকট্রনের কনসেন্ট্রেশন এন, হোলের কনসেন্ট্রেশন মানে ইলেকট্রনের কনসেন্ট্রেশন এন এন, হোলের কনসেন্ট্রেশন পিএন। আর পি এর সাইডে হোলের কনসেন্ট্রেশন পিপি আর ইলেকট্রনের কনসেন্ট্রেশন এনপি। আমরা বেসিক্যালি আগে থেকেই জানি যে এন এর সাইডে মেজরিটি ক্যারিয়ার যেহেতু ইলেকট্রন, এখানে ইলেকট্রনের কনসেন্ট্রেশনের ভ্যালু বেশি, হোলের ভ্যালু কম, হোলের কনসেন্ট্রেশন। আর পি এর সাইডে হোলের কনসেন্ট্রেশনের ভ্যালু বেশি, এন এর কনসেন্ট্রেশন বা ইলেকট্রনের কনসেন্ট্রেশনের ভ্যালু কম। যতই এটা জাংশনের দিকে আসতে থাকে, এখানে এই ডটেড লাইনটা দিয়ে বোঝানো হচ্ছে জাংশন, জাংশনের যত ক্লোজ আসবে এই ইলেকট্রনের ভ্যালু এইদিকে কমতে থাকবে, হোলের ভ্যালু এখানে বাড়তে থাকবে। আর এই পি এর দিকে হোলের ভ্যালু কনসেন্ট্রেশন কমতে থাকবে, এন এর কনসেন্ট্রেশন বাড়তে থাকবে, এবং একদম জাংশনে এসে এই কনসেন্ট্রেশন গুলো সবগুলোর ভ্যালু সমান, একদম ইকুইলিব্রিয়াম পয়েন্ট বলা হয় এটাকে। এখানে ইলেকট্রন হোল এন এন পি এন পিপি এনপি চারটা ভ্যালু সমান হয়ে যাচ্ছে। এটা হলো আমাদের বেসিক ইকুইলিব্রিয়ামে থাকলে কি হয় সেটা সম্পর্কে আমরা একটু দেখলাম। এখন আমরা দেখি যে আসলে যখন একটা পিএন জাংশন ফর্ম করা হয় তখন ঘটনা কি হচ্ছে। এখানে দেখো এই ফিগারের উপরে তিনটা টাইম দেওয়া আছে, প্রথমটা টি ইকুয়াল টু জিরো, তার মানে যেই মুহূর্তে জাংশনটা ক্রিয়েট হচ্ছে সেই মুহূর্তটা হলো টি ইকুয়াল টু জিরো। টি ইকুয়াল টু টি ওয়ান বলতে একটা নির্দিষ্ট সময় পরে বোঝাচ্ছে যে কিছু সময় পরে জাংশনের অবস্থা কি হচ্ছে। আর টি ইকুয়াল টু ইনফিনিটি মানে যখন জাংশনটি স্টেবল হয়ে যাচ্ছে, মানে এখানে বাইরে থেকে আর কোনো, মানে এটার আর কোনো চেঞ্জ আসবে না মোটামুটি আমরা ধরে নিতে পারি, তখন বলা হচ্ছে টি ইকুয়াল টু ইনফিনিটি বা অনেক সময় পরে জাংশনে কি অবস্থা। প্রথম যে জিনিসটা এখানে খেয়াল করার আছে সেটা হলো, যখন আমরা পিএন জাংশন ক্রিয়েট করব, একদিকে তো এন আছে, একদিকে পি আছে। প্রথম চ্যাপ্টারে আমাদের যে একটা টপিক ছিল যে কোথাও যদি ইলেকট্রনের কনসেন্ট্রেশন অনেক বেশি হয় তাহলে সেই ইলেকট্রনগুলো সব দিকে সমানভাবে ছড়ানোর চেষ্টা করে। সিমিলারলি কোথাও যদি হোলের কনসেন্ট্রেশন অনেক বেশি হয়, হোলগুলোও সমানভাবে সব দিকে ছড়ানোর চেষ্টা করবে, যেটাকে আমরা বলেছিলাম ডিফিউশন। তো এই ডিফিউশনের ঘটনাটা হবে এই যে একদম টি ইকুয়াল টু জিরোতে, যখন এই জাংশন ক্রিয়েট হলো, এই পাশে যেহেতু ইলেকট্রন বেশি বাঁ দিকে, ডান দিকে হোলের পরিমাণ বেশি, এই ইলেকট্রনগুলো চেষ্টা করবে আস্তে আস্তে এই দিকে চলে আসতে ডান দিকে, আর হোলগুলো চেষ্টা করবে আস্তে আস্তে লেফট সাইডে চলে আসতে। তো কিছু সময় পর টি ইকুয়াল টু টি ওয়ান, কিছু সময় পরে দেখা যাবে ইলেকট্রন কিছু এদিকে চলে এসেছে এবং হোল কিছু এদিকে চলে এসেছে। এখন যেটা, একটু আগের ফিগারটাতে আমি আরেকবার যাই, এই যে পিএন জাংশন যে তৈরি করা হয়েছিল এখানে একটু খেয়াল করে দেখো, এই ফসফরাসের অ্যাটমিক নাম্বার হলো 15, তার মানে এখানে টোটাল 15টা ইলেকট্রন আছে। এই একটা ইলেকট্রন, এই ইলেকট্রনটাই তো ডিফিউশনের কারণে এন সাইড থেকে পি সাইডে চলে গেল, তাই না? যদি এটা এন থেকে পি এর দিকে আসে তাহলে এখন এই ফসফরাসে ইলেকট্রনের সংখ্যা কয়টা রইল? 14টা, একটা অলরেডি চলে গেছে। কিন্তু ফসফরাসের নিউক্লিয়াসে প্রোটন আছে টোটাল 15টা, তার মানে নিউক্লিয়াসে কি হোলের সংখ্যা ইলেকট্রনের চেয়ে একটা, সরি, নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যা ইলেকট্রনের চেয়ে একটা বেড়ে যাচ্ছে, অর্থাৎ এই ফসফরাসটা তখন একটা পজিটিভ আয়ন ক্রিয়েট করছে।
ঠিক আছে, অর্থাৎ ইলেকট্রন চলে গেল, এখন প্রোটনের সংখ্যা একটা বেশি, এই কারণে এই ফসফরাসটা একটা আয়ন তৈরি করলো। সিমিলারলি যখন এই পাশে ইলেকট্রন আসবে, মানে হোলটা যখন মুভ করবে, এখানে একটা ইলেকট্রন চলে আসলো, তখন কি বোরনের ক্ষেত্রে এখানে একটা পজিটিভ আয়ন, সরি নেগেটিভ আয়ন তৈরি হবে। বোরনে প্রোটন থাকবে 5টা, কিন্তু ইলেকট্রন হয়ে যাচ্ছে 6টা। তার মানে কি বোরন একটা নেগেটিভ আয়ন তৈরি করছে, আর ফসফরাস একটা পজিটিভ আয়ন তৈরি করছে। এই পজিটিভ আর নেগেটিভ আয়নগুলাকে বা এই চার্জগুলার আরেকটা নাম আছে, এটাকে বলা হয় বাউন্ড চার্জ। বাউন্ড চার্জ বলার কারণটা কি, যে এটা যদিও ইলেকট্রনটা পি এন সাইড থেকে আস্তে আস্তে পি সাইডে চলে আসবে, এই টোটাল অ্যাটমটা কিন্তু এন সাইড থেকে পি সাইডে আসতে পারবে না, এটা এন সাইডেই থাকবে, কিন্তু জাংশনের কাছাকাছি এসে এটা বাউন্ড হয়ে যাবে, মানে বাধা পড়ে যাবে। ঠিক একইভাবে এই পাশে হোলটা মুভ করে ধরলাম, এই পাশে চলে আসলো, বোরনের টোটাল অ্যাটমটা কিন্তু এই পাশে আসবে না, এই পাশে একটা বাউন্ড চার্জ এই পাশেও চলে আসবে। সো আলটিমেটলি আমাদের যে ঘটনাটা ঘটবে, দেখো এই জায়গার ফিগারটা দেখলেই বুঝতে পারছো, এই বাউন্ড চার্জগুলো এখানে আস্তে আস্তে জমা হতে থাকবে। এখানে পজিটিভ বাউন্ড চার্জ জমা হবে এন এর সাইডে, এই যে এগুলো হলো সব ফসফরাসের আয়নগুলো, আর নেগেটিভ চার্জ বোরনের নেগেটিভ আয়নগুলো জমা হবে আস্তে আস্তে এই ই এর সাইডে। এখন যেটা হবে, শুরুতে যখন এই অবস্থায় ছিল টি ইকুয়াল টু 0 বা এটা একদম শুরুর দিকে, তখন কি এই পাশ থেকে ইলেকট্রনগুলো মুভ করছে ডান দিকে, তার মানে ইলেকট্রনের জন্য একটা ড্রিফট কারেন্ট তৈরি হবে। সেই ড্রিফট কারেন্টের ডিরেকশনটা হলো ইলেকট্রনের মুভমেন্টের অপোজিট ডিরেকশনে, অর্থাৎ ডান দিক থেকে বাঁ দিকে। সিমিলারলি হোলগুলো মুভ করছে এই দিকে, এই হোলের জন্য একটা ড্রিফট কারেন্ট তৈরি হবে, এই ড্রিফট কারেন্টটার ভ্যালু ডান দিক থেকে বাঁ দিকে, হোলের ডিরেকশন আর কারেন্টের ডিরেকশন সেম। সো আমরা দেখতে পাচ্ছি যে এই যে এটা আর এটা, এই দুটাতেই আমরা দেখতে পাচ্ছি যে একটা ড্রিফট কারেন্ট আমরা পাচ্ছি, সরি একটা ডিফিউশন কারেন্ট আমরা পাচ্ছি, যে ডিফিউশন কারেন্টটার ডিরেকশন হলো পি এর দিক থেকে এন এর দিকে। এখন একটু খেয়াল করে দেখো, এখানে যখন এই যে পজিটিভ আর নেগেটিভ আয়নগুলো পাশাপাশি থাকছে, এখানে কি একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে না পজিটিভ থেকে নেগেটিভ আয়নের দিকে? এই ইলেকট্রিক ফিল্ডটা কি করবে, সে এই দিকে একটা কারেন্ট ফ্লো করানোর চেষ্টা করবে। আমরা জানি যে ইলেকট্রিক ফিল্ড থাকলে একটা ড্রিফট কারেন্ট তৈরি হয়। সো এই ইলেকট্রিক ফিল্ডের কারণে একটা ড্রিফট কারেন্ট তৈরি হবে, যেই ড্রিফট কারেন্টের ডিরেকশনটা হলো এন থেকে পি এর দিকে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা কারেন্ট পাওয়া যাচ্ছে, একটা কারেন্ট হলো ডিফিউশন কারেন্ট, যেটা থাকছে পি এর দিক থেকে এন এর দিকে, ডান দিক থেকে বাঁ দিকে যাচ্ছে, আর এই লেয়ারটাতে একটা ড্রিফট কারেন্ট তৈরি হচ্ছে, এই ড্রিফট কারেন্টের ভ্যালুটা হলো এন এর দিক থেকে পি এর দিকে। সো এটা তো শুরুতেই বোঝা যাচ্ছে যে একদম শুরুতে যেহেতু এখানে চার্জের পরিমাণ খুব কম, তাহলে ড্রিফট কারেন্টের ভ্যালুটাও খুব ছোট থাকবে, ডিফিউশন কারেন্টের ভ্যালু অনেক বেশি। সো আলটিমেটলি দেখা যাবে আরো চার্জ ফ্লো করবে এইদিকে, এবং চার্জের কারণে বাউন্ড চার্জ আরো এদিকে বাড়তে থাকবে। এখানে যেমন অল্প কিছু দেখাচ্ছে, বাউন্ড চার্জের ভ্যালু আরো বেড়ে যাবে, এই পাশে বাউন্ড চার্জের ভ্যালু আরো বাড়লো, যেটা এই যে টি ইকুয়াল টু ইনফিনিটিতে গিয়ে দেখাচ্ছে যে বাউন্ড চার্জের ভ্যালু এখানে অনেক বেশি হয়ে গেল। অনেক বেশি হলে কি হবে, এখানে যে ড্রিফট কারেন্টটা এখন যেটা জেনারেট হবে, এই যে এই ড্রিফট কারেন্টটা দেখা যাবে একটা সময় গিয়ে এই ডিফিউশন কারেন্টটা সমান হয়ে যাচ্ছে ভ্যালু। শুরুতে ডিফিউশন কারেন্টের ভ্যালুটা বেশি ছিল, ড্রিফট কারেন্ট কম, যত এখানে চার্জ বাড়তে থাকবে তত ড্রিফট কারেন্টের ভ্যালুটা বাড়তে থাকবে, এক সময় গিয়ে এই ড্রিফট কারেন্ট আর ডিফিউশন কারেন্ট দুটো সমান হয়ে যাবে, কিন্তু একটা আরেকটার অপোজিট ডিরেকশন। সো আমরা একদম বেসিক নলেজ থেকে আমরা জানি যে যখন দুটো কারেন্ট সেম ভ্যালুর হয় কিন্তু অপোজিট ডিরেকশনে, তখন কি একটা কারেন্ট আরেকটাকে অপোজ করে, মানে ক্যান্সেল করে ফেলে। সো আলটিমেটলি এখানে এই অবস্থাতে কোনো রকম চার্জের মুভমেন্ট হবে না বা কোনো কারেন্টের মুভমেন্ট হবে না, এই জায়গাটা তখন একদম ইকুইলিব্রিয়ামে থাকবে, তার মানে কোনো রকম চার্জ বা কারেন্ট মুভ ফ্লো করবে না। আর এই রিজিয়নটাকে তখন সমান বলা সমান হয়, থাকবে। হ্যাঁ দুটো কারেন্টের ভ্যালু সমান, এই কারণে টোটাল রেজাল্টেন্ট কারেন্টের ভ্যালুটা 0 হয়ে যাচ্ছে। আর এই রিজিয়নটাকে তখন বলা হবে ডিপ্লেশন রিজিয়ন। ডিপ্লেশন কথাটা মানে কি, খালি। এখানে খালি বলার কারণ হলো এখানে কোনো ফ্রি চার্জ নেই,
যেই চার্জগুলো আছে সব হলো বাউন্ড চার্জ। ফ্রি চার্জ যেগুলো ছিল ইলেকট্রন আর হোল সেগুলো সব এই ডিপ্লেশন রিজিয়নের বাইরে আছে। এই ডিপ্লেশন রিজিয়নটাতে সব চার্জ আছে বাউন্ড চার্জ। তো যেহেতু কোনো ফ্রি চার্জ নেই, এটাকে নাম দেওয়া হবে ডিপ্লেশন রিজিয়ন। এখানে এই কথাটাই বলা হচ্ছে, ফর এভরি ইলেকট্রন দ্যাট ডিপার্টস ফ্রম দ্য ইনসাইড এ পজিটিভ আয়ন ইজ লেফট বিহাইন্ড। এই যে দেখলাম যে একটা করে পজিটিভ আয়ন থেকে যাচ্ছে ইলেকট্রনের ডান দিক থেকে বাঁ দিক, বাঁ দিক থেকে ডান দিকে আসার জন্য। দ্য জাংশনস ইজ সাডেনলি ফর্মড অ্যাট টি ইকুয়াল টু জিরো। এই যে টি ইকুয়াল টু জিরোতে জাংশন ফর্ম করলো, অ্যান্ড দ্য ডিফিউশন কারেন্ট কন্টিনিউ টু এক্সপোজ মোর আয়ন্স অ্যাজ টাইম প্রোগ্রেসেস। যত টাইম যাবে এই পাশে বেশি আয়ন জমতে থাকবে। Consequently, the immediate vicinity of the junction is depleted of free carriers and hence called depletion region. তার মানে ইমিডিয়েট ভিসিনিটি মানে কি? ভিসিনিটি হলো পাশের জায়গা, মানে পার্শ্ববর্তী এলাকা যেটা বলা হয় ভিসিনিটি। তার মানে কি এই জাংশনের পাশের জায়গাগুলোতে কোনো ফ্রি চার্জ থাকবে না, এটা ডিপ্লেটেড হয়ে যাবে, ডিপ্লেটেড অফ ফ্রি চার্জ বা ফ্রি ক্যারিয়ার্স। কোনো ফ্রি ক্যারিয়ার এখানে নাই। সো এই জায়গাটাকে তখন আমরা বলবো ডিপ্লেশন রিজিয়ন। আর যেটা বললাম যে ড্রিফট কারেন্ট আর ডিফিউশন কারেন্ট একটা আরেকটাকে অপোজ করে, দেখো এখানে পরের স্লাইডে বলা আছে, দ্য জাংশন reaches equilibrium once the electric field is strong enough to completely stop the diffusion currents. Alternatively, in equilibrium, the drift currents resulting from the electric field exactly cancel the diffusion currents due to the gradients. অর্থাৎ যেটা বললাম যে ডিফিউশন রিজিয়নে এসে এই দুটো কারেন্ট, ড্রিফট কারেন্ট আর ডিফিউশন কারেন্ট, একটা আরেকটাকে ক্যান্সেল করে দিচ্ছে। তো ডিফিউশন আর ড্রিফট কারেন্ট থেকে কিভাবে আমরা ডিপ্লেশন রিজিয়নের যে কারেন্ট বা চার্জের ভ্যালুগুলো আসে বা চার্জের উপস্থিতিটা কিরকম থাকে সেটা আমরা এখন বুঝতে পারলাম। এখন দেখো যে যেটা বলা হচ্ছে যে আমরা জানি ড্রিফট কারেন্টের দুটো কম্পোনেন্ট আছে। তোমরা ফার্স্ট চ্যাপ্টারে দেখে এসেছো যে ড্রিফট কারেন্টের একটা পার্ট আসে হোলের জন্য, একটা আসে ইলেকট্রনের জন্য। ঠিক একইভাবে ডিফিউশন কারেন্টেরও একটা পার্ট আসে হোলের জন্য, একটা আসে ইলেকট্রনের জন্য। তো যেহেতু ড্রিফট কারেন্ট আর ডিফিউশন কারেন্ট ইকুইলিব্রিয়ামে সমান থাকে, সো আমরা বলতে পারি আই ড্রিফট পি প্লাস আই ড্রিফট এন ইকুয়াল টু ডিফিউশন পি প্লাস আই ডিফিউশন এন। মডুলাস দেওয়া হচ্ছে দেখে আমরা এখানে পজিটিভ নেগেটিভ সাইন নেওয়ার চিন্তা করলাম না, দুটোর ভ্যালু সমান। আর আরেকটা ব্যাপার এখান থেকে দেখা যায় যে এইখানে হোলের জন্য ড্রিফট কারেন্ট আর হোলের জন্য ডিফিউশন কারেন্ট দুটো ভ্যালু সমান। আবার সিমিলারলি ইলেকট্রনের জন্য ড্রিফট কারেন্ট আর ইলেকট্রনের জন্য ডিফিউশন কারেন্ট এই ভ্যালু দুটো সমান। এখানে এইগুলো আলাদাভাবেও সমান থাকে। এখন একটা কনসেপ্ট যেখানে এখানে আসে সেটা হলো, আমরা সবসময় জানি যে কোথাও যদি কোনো কোথাও যদি কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়, ধরো দুইটা পয়েন্টের মধ্যে আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, তাহলে কি ওই দুইটা পয়েন্টের মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট হয়। এটা আমাদের ইলেকট্রিক ফিল্ডের একদম বেসিক সংজ্ঞাতেই বলা হয় যে দুইটা পয়েন্টের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স ডিভাইডেড বাই পয়েন্ট দুটার দূরত্ব, এটাকে আমরা বলি ইলেকট্রিক ফিল্ড। এখন যেহেতু ডিপ্লেশন রিজিয়নের ভেতরে আমরা একটা ইলেকট্রিক ফিল্ড পাচ্ছি, এই যে ই একটা ইলেকট্রিক ফিল্ড পাওয়া যাচ্ছে, তার মানে ভেতরে কোথাও না কোথাও একটা ভোল্টেজ জেনারেট হচ্ছে, পটেনশিয়াল ডিফারেন্স। আমরা বাইরে থেকে কোনো ভোল্টেজ দিচ্ছি না, কিন্তু ভিতরে নিজে নিজে জেনারেট হয়ে যাচ্ছে। এই ভিতরে যে নিজস্ব ভোল্টেজটা জেনারেট হয় বা পটেনশিয়ালটা জেনারেট হয়, এই পটেনশিয়ালটাকেই বলা হয় বিল্ট ইন পটেনশিয়াল। আমাদের পরের স্লাইডে দেখো, এই স্লাইডটার নামই হলো বিল্ট ইন পটেনশিয়াল। তার মানে যেই পটেনশিয়ালটা ইন্টারনালি জেনারেট হচ্ছে নিজে নিজেই, এবং যার ফলে ওই ড্রিফট কারেন্টের জন্য প্রয়োজনীয় ইলেকট্রিক ফিল্ডটা পাওয়া যাচ্ছে। এই বিল্ট ইন পটেনশিয়ালের ভ্যালুটা কত হবে সেটা আমরা এখন এখানে বের করব। প্রথমেই চিন্তা করে দেখো, আমাদের একটু আগের স্লাইডে যেটা বলে আসলাম যে ইলেকট্রনের জন্য ড্রিফট কারেন্টের যে ভ্যালু আর ইলেকট্রনের জন্য ডিফিউশন কারেন্টের ভ্যালু, এই দুটো ভ্যালু সমান হবে। আমি মডুলাস এখানে আছে দেখে প্লাস মাইনাস সাইনগুলো নিয়ে একেবারেই আমি ইগনোর করে যাব। প্লাস মাইনাস নিয়ে আমার চিন্তা করার দরকার নেই, সব জায়গাতে মডুলাস যেহেতু আছে। এখন আগের স্লাইড আমরা দেখে আসলাম ড্রিফট এন, আই ড্রিফট এন ইকুয়াল টু আই ডিফিউশন এন। ফার্স্ট চ্যাপ্টারে আমরা দেখেছিলাম যে বেসিক ফিজিক্স অফ সেমিকন্ডাক্টরস চ্যাপ্টারে
আই ড্রিফট এন এর ভ্যালু ছিল মাইনাস এন ভি ডাব্লিউ এইচ কিউ। তোমাদের আগের চ্যাপ্টারে ছিল, একবার দরকার হলে রিভিউ করে নিতে পারো, প্রথম চ্যাপ্টারে এটা দেখেছো। আর ডিফিউশন কারেন্টের ভ্যালু ছিল এ কিউ ডিএন ডিএন বাই ডিএক্স। এই পর্যায়ে এসে আমরা যেটা করতে পারি, যেহেতু এই দুটো সমান, আমরা লিখতে পারি না যে এটা সমান হলো উপরের এটা। তো আমরা এর পাশে লিখে দিই, আচ্ছা এখানে আমি একটু চেঞ্জ করে লিখি, ডাব্লিউ ইন্টু এইচ এটা সমান, আমরা দেখেছিলাম আগে যে এটা সমান হলো এরিয়া। তোমাদের আগের চ্যাপ্টারের বলা ছিল উচ্চতা, সরি উইথ ইন্টু হাইট, এটা ছিল আমাদের ক্রস সেকশনের এরিয়া। আর ভি সমান আমরা একটা দেখেছিলাম, ভি সমান হলো মিউ এন ই, ভেলোসিটি, ক্যারিয়ারের ভেলোসিটি হলো মিউ এন ই। মাইনাস ছিল, মাইনাসটা আমি ইগনোর করলাম এই মডুলাসের জন্য। আর যদি মাইনাসটা দিতামও আলটিমেটলি কিন্তু এই মাইনাস আর এখানে যে মাইনাস, দুটা মাইনাস মেনে প্লাস হয়ে যেত। সো আপাতত আমরা এটা নিয়ে চিন্তা করব না। তাহলে এখন আমরা এই ভ্যালুটা বসাই, দেখো এন, এখানে বসাবো মিউ এন ই, মিউ এন ই, ডাব্লিউ এইচ মানে হলো এ, আর এটা হলো কিউ। এবার দেখো দুই পাশে এ আর কিউটা কমন আছে, সো এই দুটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি, এ আর কিউ থাকবে না। সো আলটিমেটলি থাকবে কি ডিএন, ডিএন বাই ডিএক্স ইকুয়াল টু এন মিউ এন ই। এবার দেখো এই যে ইলেকট্রিক ফিল্ডটা, এই ইলেকট্রিক ফিল্ডটা কোত্থেকে আসলো? আমরা তো এটা থেকেই আসলে বিল্ট ইন পটেনশিয়ালের কনসেপ্ট আনলাম যে এখানে একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট হবে এই ডিরেকশনে। তাহলে এই ডিরেকশনে যে ইলেকট্রিক ফিল্ডটা আসছে, এটা কেন আসছে? যে এই এক্স ওয়ান অর্থাৎ ডিপ্রেশন রিজনের দুই প্রান্ত যে আছে, একটা হলো এক্স ওয়ান, একটা এক্স টু, এই দুই প্রান্তের ভোল্টেজের পার্থক্যের কারণে এইটা আসলো। সো আমরা বলতে পারি, আমরা জানি ই ইকুয়াল টু ভি বাই এল। তোমাদের প্রথম চ্যাপ্টারে একটা এক্সাম্পল করেছিলাম যে দুইটা পয়েন্টের ভোল্টেজের পার্থক্য ডিভাইডেড বাই ওই দুইটা পয়েন্টের দূরত্ব। তাহলে এখানে ভিটাকে আমরা প্রকাশ করব ডিভি দিয়ে, মানে এখানে দুই প্রান্তের ভোল্টেজের পার্থক্যকে আমরা নাম দিলাম ডিভি, আর দুই প্রান্তের দূরত্বকে আমরা বললাম ডিএক্স। এই যে এক্স ওয়ান থেকে এক্স টু এই ডিস্টেন্সটাকে আমরা বললাম ডিএক্স, এবং এই দুই প্রান্তের ভোল্টেজের পার্থক্যটা হলো ডিভি। তাহলে ই সমান আমরা লিখতে পারি ডিভি বাই ডিএক্স। সো এখানে আমরা এক লাইন লিখে যাই, সেটা হলো এন মিউ এন ডিভি বাই ডিএক্স। ঠিক আছে, এবার আমরা যে কাজটা করব সেটা হলো ডিভিটাকে বাঁ দিকে রেখে বাকি সবগুলাকে আমরা ডান দিকে নিয়ে আসবো। সো আলটিমেটলি আমাদের ইকুয়েশনটা হবে যেটা, আচ্ছা এখানে আরেকটা জিনিস ছিল। হ্যাঁ, এখন দেখো এখানে আরেকটা জিনিস আমরা একটু করে নেই। দেখো এই বাঁ দিকেও নিচে ডিএক্স আছে, ডান দিকেও নিচে ডিএক্স আছে। এই দুইটা ডিএক্স কে আমরা বাদ দিয়ে দিতে পারি, এই দুটো ডিএক্স এর আমাদের দরকার নেই। সো আমাদের বাঁ দিকে আছে ডিএন ইন্টু ডিএন, আর ডান দিকে আছে এন মিউ এন ইন্টু ডিভি। সো এর পরের লাইনে আমরা চাইলে করতে পারি কি এন ডিভি, সরি মিউ এন ডিভি, এই যে দেখো মিউ এন ডিভি ইকুয়াল টু ডিএন ডিএন বাই এন। এই যে এনটাকে নিচের দিকে নিয়ে আসবো, এই যে এই লাইনে যেটা করেছে ডিএন ডিএন বাই এন, অর্থাৎ এই পাশটাকে লেফট সাইডে রেখেছে, সরি এন ছাড়া এই অংশটাকে লেফট সাইডে আমরা নিয়ে আসলাম মিউ এন ইন্টু ডিভি, আর এই এনটাকে নিচের দিকে যদি নিয়ে আসি তাহলে ডিএন ডিএন বাই এন, ডিএন ডিএন বাই এন, এই লাইন পর্যন্ত আসলো। এবার এই লাইনের পরের কাজটা আমাদের কি হবে, এখানে আমরা বোথ সাইডকে ইন্টিগ্রেট করে দেব, দুই দিককে ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করলে
দেখো এই যে ডিভি কে ইন্টিগ্রেশন করা হলো কোত্থেকে কোন পর্যন্ত। এখানে আমাদের বললাম যে ডিফিউশন রিজনের ডিসটেন্সটা ছিল x1 থেকে x2, তো আমরা x1 থেকে x2 ডিফারেন্সিয়েট করলাম, সরি ইন্টিগ্রেট করলাম, লিমিটটা হলো x1 থেকে x2 পর্যন্ত। আর এই ডান দিককে আমরা ইন্টিগ্রেশন করলাম dn বাই n কে, এটার লিমিটটা কি হলো np থেকে nn পর্যন্ত। দেখো এই যে এই ফিগারটা দেখলে দেখবা এখানে ইলেকট্রনের লোয়েস্ট ভ্যালু হলো np, ইলেকট্রনের কনসেন্ট্রেশনের লোয়েস্ট ভ্যালু, আর ইলেকট্রনের কনসেন্ট্রেশনের হাইয়েস্ট ভ্যালু হলো nn। তার মানে এই লোয়ার লিমিট হবে np আর হায়ার লিমিট হবে nn। সো এখানে np থেকে nn পর্যন্ত ডিফারেন্সিয়েট করা হলো, সরি ইন্টিগ্রেট করা হলো। এবার যেটা আমরা করতে পারি সেটা হলো এই মিউএনটাকে এই পাশে নিচে ভাগ করে নিয়ে আসতে পারি। দেখো ডিএন বাই মিউএন আসলো। এখানে হলো ডিভি যেটা ছিল, ডিভিটা তো এক্স টু থেকে এক্স ওয়ান, মানে সরি এক্স ওয়ান থেকে এক্স টু, এর মধ্যে ভোল্টেজের পার্থক্য। এই ভোল্টেজের পার্থক্যটার জন্যই তো ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হচ্ছে। সো আলটিমেটলি আমরা এটাকেই বলবো বিল্ট ইন পটেনশিয়াল, এবং এই বিল্ট ইন পটেনশিয়ালকে আমরা নাম দিয়ে দিব ভি নট। তার মানে এই যে পার্টটা আছে ইন্টিগ্রেশনের পরে এটার চোর হয়ে গেল ভি নট। এটা হলো আমাদের ভি নট। এই পাশে মিউএনটাকে নিচে নিয়ে আসলাম, তাহলে ডিএন বাই মিউএন। আর এই অংশটাকে কি হবে, আমরা জানি যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স সমান হলো লন এক্স। আমি শুধু এই অংশটাকে আলাদাভাবে একটু লিখে নিই। এই আমি যে সার্কেলটা করলাম এই সার্কেলের ভেতরের পার্টটাকে আমি আলাদা করে নিচ্ছি। এইটুকু যদি লিখি এটাকে ইন্টিগ্রেশন করলে হবে লন, যেহেতু এন আছে এন, এবং এটার লিমিটটা কত হবে, লোয়ার লিমিট হলো এনএন, হায়ার লিমিট হলো এনপি, সরি উল্টা করলাম, লোয়ার লিমিট হলো এনপি আর হায়ার লিমিট হলো এনএন। এটা হলো এনপি। এবার এটা সমান আমরা লিখতে পারি লন এন এনএন মাইনাস লন এনপি, আর লন এ মাইনাস লন বি সমান আবার লন এ বাই বি। সো এই এই পার্টটাকে আমরা আবার এখানে এই যে এই নামে দিয়ে দিচ্ছি। দেখো লন এনএন বাই এনপি। সো ভি নট সমান আসলো ডিএন বাই মিউ এন লন এনএন বাই এনপি। এখন যেটা ডিএন বাই মিউ এন, এটা আবার আমরা প্রথম চ্যাপ্টারে দেখেছিলাম যে ডিএন বাই মিউ এন সমান কেটি বাই কিউ, যেটাকে বলা হতো আইনস্টাইন রিলেশন। সো আমরা এখানে পাচ্ছি ডিএন বাই মিউ এন কে কেটি বাই কিউ দিয়ে প্রকাশ করলাম, আর লন এন এন বাই এনপি যা আছে আছে, আর কেটি বাই কিউ কে আবার ভিটি দিয়ে প্রকাশ করা যায়। ভিটি মানে হলো থার্মাল ভোল্টেজ। এটা খুব জরুরি না, কেটি বাই কিউ পর্যন্ত রাখলেই হয়, বাট চাইলে আমরা ভিটি দিয়ে প্রকাশ করতে পারি। তো এই পর্যন্ত আসার পর এখন একটু খেয়াল করে দেখো, মিডের আগের আরেকটা টপিক আমাদের ছিল, এটা বোধহয় তোমাদের আমি মিডের কোন একটা এমসিকিউতেও দিয়েছিলাম, যে এন এর সাইডের অর্থাৎ এন টাইপের সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে মেজরিটি ক্যারিয়ারের ভ্যালু হয় এনডি, ডোনারের কনসেন্ট্রেশনের সমান, আর মাইনরিটি ক্যারিয়ারের ভ্যালু হয় এনআই স্কোয়ার বাই এনএ। এটা তোমাদের মিডের কোন একটা এমসিকিউতে বোধহয় দেয়া আছে, এই কোন একটা ভ্যালু আমি চেয়েছিলাম, একটু মনে করে দেখো। সো এই ইকুয়েশনে মেজরিটি ক্যারিয়ার হলো এনএন, তার মানে এই এনএন এর ভ্যালু আসলে এনডি, আর মাইনরিটি ক্যারিয়ার হলো এনপি, তার মানে এনপির ভ্যালু হলো এনআই স্কোয়ার বাই এনএ। সো আমরা এখানে এটা লিখতে পারি, আমি ডানের এই অংশটা একটু মুছে ফেলি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। একটু মুছে নিলাম। এখানে আমরা যেটা করতে পারি এই লাইনের পরে আমি লিখছি, এই অংশটার পরে যে কেটি বাই কিউ তো রইলো, কেটি বাই কিউ লন এন ডি ডিভাইডেড বাই এনআই স্কোয়ার বাই এনএ। তাহলে এটাকে কি লেখা যায়, কেটি বাই কিউ থাকবে
KT by Q ln ND, NA টা উপরে চলে যাবে, সো ND NA by NI স্কয়ার। KT by Q ln ND NA by NI স্কয়ার। দেখো আমাদের পরের স্লাইডে গিয়ে আসলে আলটিমেটলি এই কাজটাই করা হয়েছে। এই যে এখানে দেখো আলটিমেটলি আমরা KT by Q ln ND NA by NI স্কয়ার এ পর্যন্তই পেয়েছি। KT by Q কে VT ধরলে VT ln ND NA by NI স্কয়ার। এখানে আরেকটা জিনিস যেটা করা হয়েছে, আমরা এই পর্যন্ত যে কাজটা করলাম এই সম্পূর্ণই করেছি শুধুমাত্র ইলেকট্রনের কথা চিন্তা করে, হোলের কথা কিন্তু চিন্তা করিনি। যদি আমরা সেম কাজটা হোলের জন্য হিসাব করে করতাম তো আলটিমেটলি আমরা হোলের জন্য একদম সিমিলার একই ভ্যালুই পাবো, কোনো রকম চেঞ্জ নেই। দেখো আমাদের যদি একটু দেখো যে ইলেকট্রনের জন্য আমরা বিল্ট ইন পটেনশিয়ালের ভ্যালু পাচ্ছি এটা V নট ইকুয়াল টু KT বাই কিউ লন NDNA বাই NA স্কয়ার। আবার হোলের জন্য যদি তোমরা সিমিলারলি করো একই ভ্যালু পাওয়া যাবে KT বাই কিউ লন NDNA বাই NI স্কয়ার। সো এই পর্যন্ত আমাদের এই ভ্যালুটা আসছে। এটা হলো বিল্ট ইন পটেনশিয়ালের ফাইনাল ভ্যালু। এখানে স্টেপ বাই স্টেপ আমরা এইভাবে করে আসবো। তো এটা কি বোঝা গেছে? কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, সমস্যা না থাকলে আমরা পরের স্লাইডটাতে আসি। পিএন জাংশন আন্ডার রিভার্স বাস। আচ্ছা, আমাদের এই মিটিং এর 3 মিনিট আছে। আমি এক কাজ করে এখন একটু ব্রেক দিয়ে আবার 5 মিনিট পরে আমি একটা লিংক দিচ্ছি, ঠিক আছে? নতুন লিংক দিয়ে দিচ্ছি, ওখানে এটা থেকে শুরু করব। অতএব আমি এটা ক্লোজ করে দিই।